শেফা মা, যাও তো, একটা কাঁটা চামচ নিয়ে আসো। শেফা দ্রুত পায়ে ডাইনিং টেবিলের উপর থেকে কাঁটা চামচ নিয়ে আসে। আফসার তালুকদার চামচে মিষ্টি তুলে বলেন, আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন আমাদের এই অসময়ে দেখে। আসলে আপনাদেরকে একটা খুশির খবর দিতে আসলাম। জহিরুল শেখ বলেন, আপনি তো বড় আব্বা হচ্ছেন কাকা, আমি দাদা হচ্ছি। মুহূর্তেই সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। বড়রা সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠেন। আফসার তালুকদার প্রথমে জহিরুল শেখকে মিষ্টি খাওয়ান, তারপর দুই ভাইয়াকে। একে একে সবাই মিষ্টি খায়। আফসার তালুকদার আর তালুকদার আতিকুর রহমানকেও আবার মিষ্টি খেতে হয় সকলের সাথে। আফসার তালুকদার শেখ জহিরুল শেখের দিকে তাকিয়ে বলেন, কাকা, আগামীকাল দুপুরে আপনাদের বাড়ির সকলের দাওয়াত রইল আমাদের বাড়িতে। সবাইকে কিন্তু আসতে হবে। শেফা খুশি হয়ে বলে, কাকা, আপুকে কিন্তু নিয়ে আসবো আমাদের সাথে। লাকি তো এখন আসতে দেরি হবে না, কয়েকদিন আগেই তো ঘুরে গেল তোমাদের বাড়ি থেকে। দুদিন থেকে না হয় আবার চলে যাবে। লাকিকে যদি রাজি করাতে পারো তাহলে নিয়ে আসবে। আচ্ছা। খুশি উপচে পড়ছে শেফার চোখ মুখ থেকে। আইরিন এই বাড়িতে আসলে ওর ভীষণ আনন্দ লাগে। এখন তো আবার আইরিনের বাবু পেটে, এখন আরো বেশি আনন্দ লাগছে। এখনই আইরিনের কাছে ছুটে যেতে ইচ্ছা করছে। আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন। গোসল করে রেডি হয়ে 12টার পরপর বাপদাদাকে সাথে নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হয় আদনান। মসজিদ বাড়ির পাশে। মসজিদে আজ মিষ্টি দেবেন আফসার তালুকদার। কয়েকজন যুবক ছেলে এসে মিষ্টিগুলো নিয়ে যায় মসজিদে। আইরিন নিজের রুমে চলে আসে গোসল করার জন্য। দুপুরের রান্না এখনো শেষ হয়নি। ফারজানা তালুকদার আর সীমা এখনও বাকি রান্নাগুলো করছে। রান্না শেষ করে গোসল করবে, তারপর নামাজ আদায় করবে। আইরিন গোসল করে বের হতে বাড়ির পাশের মসজিদে আজান শুরু হয়। আজান দিচ্ছে আদনান। মাঝে মধ্যে আদনান আজান দেয় মসজিদে। ইমাম না থাকলে নামাজও পড়ায়। আদনানের পেছনে ওদের গ্রামসহ আশেপাশের গ্রামের অনেক মুসল্লি নামাজ আদায় করেছে। আদনান অসংখ্য বার নামাজ পড়িয়েছে মসজিদে, এখনো পড়ায়। আদনানের আজান আইরিনের কাছে শুনতে ভালো লাগে আগে থেকেই। যদিও আদনান ওর অপছন্দের, কিন্তু আদনানের আজান ওর ভীষণ পছন্দের। আদনান আজান দেয় অনেক সুন্দর করে, একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা করে। আদনানের গলা স্বর সুন্দর। গান, আজান বা তেলাওয়াত যাই করুক না কেন ভালো শোনায়। আদনান যে কথা বলে ওর কথাও সুন্দর শোনায়। আল্লাহ তাআলা ওর কণ্ঠ দিয়েছে মাশাআল্লাহ। আজানের জবাব দিতে দিতে বারান্দায় এসে ভেজা কাপড় চোপড় মেলে দেয়। বাড়ির দিকে তাকিয়ে দেখে রোদ ঝলমল করছে চারপাশে। সকালের মতো ঠান্ডা এখন আর নেই। রোদ ওঠার সাথে সাথেই ঠান্ডা কমে গেছে। রুমে এসে হাত মুখ মুছে নামাজের হিজাব পরে জায়নামাজ বিছিয়ে নেয়। কোরআন শরীফ নিয়ে বসে জায়নামাজে। নামাজের সময় হতে এখনো দেরি আছে, তাই এতক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করবে। শেখ বাড়ির সকলেই এসেছে তালুকদার বাড়িতে। খাওয়া সেরে অনেকেই সোফায় বসে বিশ্রাম নিচ্ছে আর কথা বলছে। আইরিনের মামি, নানি, বোন সবাই ওর সাথে রুমে চলে এসেছে। সবাই ভীষণ খুশি হয়েছে। নাবিলা বেগম এটা সেটা বোঝাচ্ছেন আইরিনকে। লাকির সাথে বেশি রাগারাগি করিস না মা। আমি নিজে থেকে রাগারাগি করি? ওই বদলোক নিজে থেকে আগে আগে আমার রাগ উঠায়। রাগালে রাগ করবো না কেন আমি? আজব। দুপুরের আগেই গোসল সেরে নিবি, দেখে শুনে হাঁটাচলা করবি। ঠান্ডা পানি বেশি ধরিস না, সর্দি লেগে যাবে। এ কথা আর কতজন বলবে? ঠিক মতো নামাজ কালাম পড়িস। স্বামীর মুখে মুখে তর্ক করা ভালো না মা। মামুনি কথার মাঝখানে বারবার ওনাকে কেন টেনে আনো? তোর তো মাথা গরম, তাই। পুরো কথা শেষ করতে না দিয়ে আইরিন বলে, সবকিছুই জানি আমি। বারবার বলতে হবে না। তোমাদের আদরের জামাইকে বলে দিও সে যেন আমার মাথা গরম না করে, তাহলেই হবে। আমার মাথা গরম করলে মেরে ওনার মাথা ফাটিয়ে দেবো আমি। কুলসুম বেগম বলেন। আইরিন কটমট করে নানির দিকে তাকায়। এই বুড়ি সেই প্রথম থেকে আদনানের পক্ষ নিয়ে কথা বলে। আদনান বের হবে তাই রুমে আসে ফোন নেওয়ার জন্য। শেফা আদনানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আপুকে আমাদের সাথে নিয়ে যাব। আদনান শেফার দিকে তাকিয়ে আইরিনের দিকে তাকায়। ফোন হাতে তুলে নিয়ে পকেটে ভরতে ভরতে বলে, কদিন আগেই আসলে না তোমার বাড়ি থেকে, এখনই আবার কিসের জন্য যাবে? দুদিন থেকে না হয় চলে আসবে। এখন যাবে না, নির্বাচনের পর যাবে, তাও একদিনের জন্য। নির্বাচনের তো এখনো 10-12 দিন বাকি। তোমার যখন ইচ্ছে হবে আসবে এখানে, আর না হয় এখানেই থাকো। ভাইয়া নিয়ে যাই না প্লিজ। আপু প্লিজ, আমার কাছ থেকে আমার বউকে নিয়ে যেও না। বউ ছাড়া আমি আদনানলাকে অসহায়। বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায় আদনান। শেখ বাড়ির সবাই ঠোঁট টিপে হাসছে। আইরিন দরজার দিকে তাকিয়ে কটমট করে বলে, অশুভ বদলোক, লজ্জাশরম কিছু নাই আপনার মধ্যে? হ্যাঁ, আদনান দাঁড়িয়ে যায়, ঘুরে তাকায় ভেতরের দিকে। আইরিনের বুকের ভেতর ছটফটানি শুরু হয়। আবার না জানি কি বলে এই অসভ্য বদলোকটা।
আদনান কিছু বলতে চাইছিল বোধহয়, কিন্তু আইরিনের কটমট চাহনি দেখে আর কিছু বলল না। যাওয়ার আগে আরও একবার বলে গেল আইরিনকে যেন না নিয়ে যায়। আদনান চলে যেতে আইরিন ফোঁস করে শ্বাস ছাড়ে সকলের অগোচরে। এতক্ষণ যেন দম বন্ধ করে বসেছিল। বিকেলে শেখবাড়ির সবাই ফিরে যায়। রাতে খাওয়া দাওয়া সেরে যাওয়ার জন্য অনুরোধ করলেও তারা কেউ আর থাকেনি। আইরিনের মন খারাপ হয়ে গেছে সকলের সাথে যেতে না পারায়। ওর মন ভীষণ করে চাইছিল যাওয়ার জন্যে, তবে আদনান যেহেতু না করেছে তাই নিজেও আর জোর করে গেল না। আসরের আজান হতে রুমে ফিরে আসে নামাজ আদায় করার জন্যে। বাথরুমে প্রবেশ করবে তখনই ফোন বেজে ওঠে। খাটের কাছে এগিয়ে এসে ফোন হাতে তুলে নেয়। আদনান কল করেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছো সুইট হার্ট? আলহামদুলিল্লাহ। কি করছো? নামাজ পড়বো। নামাজ আদায় করে খেয়ে নিও। সারাদিন শুধু খাবোই? না খেলে সুস্থ থাকবে কিভাবে? এখন তো আর একা না, ডাবল ডাবল খেতে হবে। নামাজ পড়বেন না? মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। সামনে না দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করুন। নামাজ আদায় করার জন্যই তো এসেছি সুইট হার্ট। রাখলাম, সাবধানে থাকবেন। খেয়ে নিও কিন্তু। আচ্ছা। আইরিন ফোনটা কেটে দিয়ে বাথরুমে প্রবেশ করে। বাড়িতে থাকলেও জ্বালিয়ে মারে, বাইরে গেলেও জ্বালিয়ে মারে। ঘন্টায় ঘন্টায় ফোন করে। রাত 12টার পর তালুকদার বাড়িতে সংবাদ আসে আদনান বিজয়ী হয়েছে টাঙ্গাইল 2 আসনে সংসদ সদস্য হিসেবে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ফারজানা তালুকদার মিষ্টি এনে আইরিনার শাশুড়িকে খাইয়ে দেন, সাথে নিজেও খান। বাড়ির 3 পুরুষ এখনো বাড়ি ফেরেনি। আফতাব তালুকদারও চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এবারেও। 3 বাপ বেটা বাড়িতে ফিরতে ফিরতে রাত 2টো বেজে যায়। খুশিতে 3 জনের চেহারা চকচক করছে এই শীতের মধ্যেও। আইরিনকে এখনও ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আদনানের মুখের হাসি মিলিয়ে যায়। এই শীতের মধ্যে এখনও এভাবে এখানে বসে আছে কেন? ছেলের চেহারা দেখে ছেলের মন পড়তে পেরে যান আফসার তালুকদার। এই বাড়িতে আদনান বাবার সাথে সবচেয়ে বেশি ফ্রি। বাপ বেটা হলেও দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মায়ের চেয়ে বাবার সাথে ভালো সম্পর্ক আদনানের। আফসার তালুকদার আইরিনের দিকে তাকিয়ে বলেন, তুমি এখনো এখানে বসে আছো কেন ঠান্ডার মধ্যে? আইরিন কিছু বলার আগে ফারজানা তালুকদার বলেন, খাওয়ার পর থেকেই রুমে গিয়ে ঘুমোতে বলছি, শুনছেই না। লাকি, আইরিনকে রুমে নিয়ে যাও, কথাবার্তা আগামীকাল সকালে বলা যাবে। ফারজানা তালুকদার বলেন, খাবার খাবে না? খেয়ে এসেছি 3 জন, যার যার রুমে চলো। আদনান আইরিনকে নিয়ে আগে রুমের দিকে এগিয়ে আসে। সিঁড়ির উপরে উঠে মৃদুস্বরে বলে, অসুস্থ হওয়ার জন্য এই ঠান্ডার মধ্যে এখানে বসে আছো? আইরিন আদনানের মুখের দিকে তাকালেও কিছু বলে না। রুমে এসে আদনান দরজা লাগিয়ে দেয়। ঘুরে এগিয়ে এসে আইরিনকে পেছন থেকে জড়িয়ে ধরে। নিজের গায়ের চাদর দিয়ে আইরিনকে ঢেকে ফেলেছে। কি করছেন? ছেড়ে ফ্রেশ হয়ে আসুন। কেন? ঘুমাবেন না? আজকে রাতে না ঘুমালে কিচ্ছু হবে না? না, কিছু হবে না। আমাকে ছেড়ে দিন, আমি ঘুমাই। সুইট হার্ট, তোমাকে ছাড়া আমি জেগে থেকে কি করব? জাগবো তো তোমার জন্যই। অসভ্য লোক, ছাড়ুন আমায়। আমি জগতে চাই না আপনার সাথে। জান, আইরিন নিজেকে ছাড়িয়ে নিতে গিয়েও থেমে যায়। এই অসভ্য লোক একবার যখন বলেছে তখন ওকে আর ছাড়বে নাকি? আইরিন এখন 4 মাসের প্রেগনেন্ট। খাওয়া দাওয়ায় ভীষণ অরুচি, কিছুই খেতে চায় না। খেলেও বমি করে ভাসিয়ে দেয়। ডাক্তার দেখে ওষুধ আনা হয়েছে বমি কমার জন্য, তাতে খুব একটা লাভ হয়নি, তবে বমি কমেছে। আদনান গত রাতে ঢাকা থেকে ফিরেছে বাড়িতে। এখন দুপুর 2:30। এখন আবার ঘুমিয়েছে। ওর বাহুবন্ধনে আবদ্ধ হয়ে শুয়ে আছে আইরিন। আইরিনের এখন মোটেও ঘুম পাচ্ছে না। ঘুরে শুয়ে আদনানের মুখের দিকে মুখ তুলে তাকায়। পরিপাটি চুলগুলো এলোমেলো হয়ে আছে। আদনান দিনে 70 বার নিজের চুল ঠিক করে। আইরিন সুযোগ বুঝে বারবার এলোমেলো করে দেয় আদনানকে বিরক্ত করার জন্য। কিন্তু এই আদনান লাকি তো একটু বিরক্ত হয় না। আইরিন হাত তুলে আদনানের কপালের উপর থেকে চুলগুলো সরিয়ে দেয়, কিন্তু অবাধ্য চুলগুলো আবার আগের জায়গায় ফিরে আসে। আইরিন আবারও সরিয়ে দেয়। ছেড়ে দিতেই আবার আগের জায়গায় ফিরে আসে চুলগুলো। আইরিনের মেজাজ গরম হতে শুরু করে দেয়। কয়েকবার সরিয়ে দেওয়ার পরেও যখন বারবার আগের জায়গায় ফিরে আসে তখন আইরিন রেগে চুলগুলো মুঠো করে ধরে টান মারে। ব্যথা পেয়ে আদনান ফট করে চোখ মেলে তাকায়। ঘুম জড়ানো গলায় মৃদুস্বরে বলে, জান কি করছো? ব্যথা পাচ্ছি তো। ওরা আমার কথা শুনছে না কেন? ঘুম ঘুম চোখ দুটো বড় বড় করে মেলে বলে, কারা তোমার কথা শুনছে না? কাদের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? আপনার চুলগুলো আমার কথা শুনছে না। আদনানের ঘুম এবার ওকে ছেড়ে পালায়। চুল কথা শুনছে না মানে? আইরিন আদনানের কপালের উপর পড়ে থাকা চুলগুলো আবারও পেছনে ঠেলে দিয়ে বলে, ওদের আমি বারবার ওইদিকে দিচ্ছি, আর ওরা বারবার এদিকেই আসছে কেন? আদনান ফোঁস করে শ্বাস ছাড়ে। ওর বউটার কি হয়েছে? জান, এইগুলো শুকনো চুল, তাই এমন হচ্ছে। তাহলে আমি তেল দিয়ে দিব, ছাড়ুন আমায়। আদনান আর একটু শক্ত করে ধরে বলে, জান, তেল দেব না এখন, তুমি ঘুমাও। ঘুম আসছে না। সেজন্যই তো আগাজ করতে চাইছো। কি বলেন আপনি? কিছু বলিনি জান, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তাহলে ঘুম আসবে। ভালো লাগছে না, আমার রাগ হচ্ছে।
আদনান মনে মনে বলে, মুড সুইং ভাইয়েরা, আপনারা বিদায় হন আমার বউর কাছ থেকে। কথা কেন বলছেন না? ঘুরতে যাবে? না, কিছু খাবে? বমি আসে। তাহলে কি করবে? মামুনির কাছে যাব। মুড সুইং ফুইং কিছুই না, বউ আমার ইচ্ছে করে এমন করছে। বিড়বিড় করে কি বলছেন? কদিন পর নিয়ে যাব। এখন গেলে কি সমস্যা? অনেক। ছাড়ুন আমায়। যান, ঘুম পাচ্ছে, ঘুমাও। আপনার ঘুম পাচ্ছে, আপনি ঘুমান, আমায় ছাড়ুন। আদনান আইরিনকে টেনে বুকের উপর তুলে নিয়ে বলে, সুইটার, তোমাকে ছাড়া কি ঘুম আসবে আমার? আসো না। না। মিথ্যুক একটা। রাতে খাবার খেয়ে রুমে ফিরে এসেছে দুজন। আইরিন বিছানা তৈরি করে ফ্রেশ হতে যায়। আদনান ফোনে কথা বলছে। আইরিন স্টাডি টেবিলের সামনে চেয়ারে বসে। রোজার ঈদের পর ইয়ার চেঞ্জ পরীক্ষা, ক্লাস করতে যেতে পারে না আদনানের জন্য। বাড়িতে নিজেই পড়ে। সুযোগ পেলে আদনান নিজে পড়ায়। 11টা নাগাদ চেয়ার ছেড়ে বিছানায় উঠে আসে। আদনান শুয়ে শুয়ে ফোন চাপছে। পড়া শেষ? খিদে পেয়েছে। কি খাবে? পেয়ারা। 2 মিনিট বসো, নিয়ে আসছি। ফ্রিজের খাবারগুলো খাবো না। গাছ থেকে পেরে নিয়ে আসছি। এগুলো খাবো না। বাজার থেকে কিনে নিয়ে আসছি। বাজারের গুলাও খাবো না। আদনানের কপালে ভ্রু কুচকে যায়। ফ্রিজেরটা খাবে না, গাছেরটা খাবে না, বাজার থেকে আনলেও খাবে না, তো খাবে কোনটা? কোন জায়গা থেকে আনলে খাবে? কুদ্দুসের দাদির গাছ থেকে। এত রাতে দাদি জেগে আছে নাকি? উনি তো ঘুমিয়ে পড়েছে এখন। আপনি কি দাদির কাছে বলে আনবেন নাকি? তাহলে কিভাবে আনবো? চুরি করে নিয়ে আসবেন। আস্তাগফিরুল্লাহ, জান এগুলো কি বলছো? কি বলেছি? আমি একজন এমপি হয়ে যাব অন্যের গাছের পেয়ারা চুরি করতে? হ্যাঁ। জান, মানুষ ধরতে পারলে মেরে ধরে গাছের সাথে বেঁধে রাখবে। সকালে ছেঁড়া জুতার মালা পরিয়ে সারা গ্রামে ঘোরাবে। আমি অত কিছু জানি না। আপনি এখন কুদ্দুসের দাদির গাছ থেকে দেশি পেয়ারা চুরি করে নিয়ে আসবেন, এটাই আমার শেষ কথা। চুরি করা জিনিস খেতে নেই জান। আমি খাবো। তুমি তো এমন না জান। আমি এমনই। তুমি আমাকে মানুষের হাতে মার খাওয়াতে চাইছো, তাই না সুইটহার্ট? প্রতিশোধ নিচ্ছ। একদমই না। কুদ্দুসের দাদি সকালে ঘুম থেকে উঠে যদি দেখে গাছের পেয়ারা কম, তাহলে গালাগালি করতে করতে আমার গোষ্ঠীর পিণ্ডি চটকে দেবে। দাদি কি জানবে না কি আপনি চুরি করেছেন? জানবে না বলেই তো গালাগালি করবে, জানলে তো করবে না। আপনি যাবেন কি না? এমপি হয়ে কিভাবে যাব জনগণের গাছ থেকে পেয়ারা চুরি করতে? যেখানে আমার দেওয়ার কথা সেখানে কিনা যাব চুরি করতে? আল্লাহ মাবুদ, এ কেমন অবিচার! শেষের কথাগুলো বিড়বিড় করে বলে, মুখ ফুটে আবারও বলে, জান, চুরি করতে গিয়ে ধরা পড়লে মান ইজ্জত কিছুই থাকবে না। একটা মারও মাটিতে পড়বে না। পাশে আর্মি পুলিশে ঘাঁটি গেড়ে বসে আছে। ওদের আসতে 5 মিনিটও সময় লাগবে না। 5 মিনিটের মধ্যেই ব্রেকিং নিউজ প্রচার হবে। টাঙ্গাইল 2 আসনের এমপি তালুকদার আদনান লাকি প্রতিবেশীর গাছ থেকে পেয়ারা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে জনগণের হাতে। জান, তুমি আমার মতো নিরীহ মানুষের সাথে এমন করতে পারো না। আইরিন এতক্ষণ অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখে সিরিয়াস দেখাচ্ছিল নিজেকে, কিন্তু এখন আর পারছে না। ফিক করে হেসে উঠে আদনানের মুখের দিকে তাকিয়ে থেকে। হঠাৎ আইরিনকে এভাবে হাসতে দেখে আদনানের কপাল ভ্রু কুঁচকে যায়। এই রাত বিরাতে এভাবে হাসছে কেন? আমাকে মার খাওয়াতে পারবে ভেবেই এত হাসি পাচ্ছে? আইরিন পেট চেপে ধরে হাসতে হাসতে গড়াগড়ি খায়। আদনানের চেহারা দেখে ওর ভীষণ হাসি পাচ্ছে। গণদোলায় খেলে মরে গেলে বিধবা হয়ে যাবে, তখন হাসির বদলে কান্না করতে হবে। আইরিন হাসতে হাসতে বলে, চুপ করেন আপনি। আমার সন্তানকে তুমি দুনিয়ায় আনার আগে এতিম বানাতে চাও? অসভ্য লোক, মুখটা একটু বন্ধ করুন। মরে গেলে সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আইরিন হাত বাড়িয়ে আদনানের ঠোঁটের উপর আঙ্গুল চেপে বলে, আর একটা কথাও বলবেন না। আদনান আইরিনের হাতটা মুঠো করে বুকে চেপে ধরে বলে, হাসছো কেন এভাবে? আপনার চেহারা স্বাভাবিক করুন। আপনার এই চেহারা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আমার এখন। ও মা গো, পেট ব্যথা হয়ে গেল আমার। আদনান শুয়ে পড়ে আইরিনের পাশে, টেনে বুকে এনে বলে, আমাকে টেনশনে ফেলে মজা লাগছে তোমার। আমি কোথায় টেনশনে ফেললাম? এই যে ফ্রিজেরটা খাবে না, গাছেরটা খাবে না, বাজারেরটা খাবে না, খাবে কোনটা? চুরি করাটা? আইরিন আদনানের বুক থেকে মুখ তুলে তাকিয়ে বলে, আপনি সত্যি সত্যি চুরি করতে যাবেন? তোমার জন্য শুধু চুরি কেন, ডাকাতিও করতে পারবো। চুরি ডাকাতি কিছুই করতে হবে না। মুখটা শুধু বন্ধ করে ঘুমান। হারাম কোনো কিছু আমার গলা দিয়ে নামবে না। পেয়ারা খাবে না? না, ঘুমোবো এখন। লাইট অফ করে দিয়ে আসি। আমি দিয়ে আসছি, ছাড়ুন।
আদনান আইরিনকে উঠতে না দিয়ে নিজেই উঠে মেন লাইট অফ করে ডিম লাইট অন করে দ্রুত বিছানায় উঠে আইরিনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আইরিনের বুক থেকে মুখ তুলে তাকায় মুখের দিকে। এরকম সিরিয়াস মজা কেউ করে? ভয় পেয়ে গিয়েছিলাম যে সত্যি সত্যি বোধহয় এই রাতের বেলা চুরি করতে যেতে হবে। আমি আপনার মতো নাকি যে চুরি করা জিনিস খাবো? আমি কি খেয়েছি চুরি করে? পুরো আমিটাকেই তো ডাকাতি করে নিয়ে এসেছেন। আদনান হেসে উঠে আইরিনকে জড়িয়ে ধরে রাখায় ওর সাথে আইরিনের শরীর নড়ে ওঠে। মুখ বন্ধ করে ঘুমান। চুলে হাত বুলিয়ে দাও। আইরিন কিছু না বলে চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। আদনান আবার আইরিনের বুকে মুখ গুজে নিশ্চুপ হয়ে যায়। দিন সপ্তাহ মাস পেরিয়ে গেছে। আইরিন এখন 8 মাসের প্রেগনেন্ট। উঁচু ভারী পেট, দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছে অনেক আগে। আদনান এখন তৃতীয় বর্ষে ভর্তি হতে দেবে না। ও 1 বছর গ্যাপ দিতে বলেছে। আইরিন নিজেও বেশি কিছু বলেনি, আদনানের কথাই মেনে নিয়েছে। আইরিনকে 3বার ডাক্তার দেখানো হয়েছে। মা এবং বাবু দুজনেই ভালো আছে। আইরিনের জটিল কোনো সমস্যা নেই। বাবু নর্মাল ডেলিভারিতেই হবে। আইরিন নিজের আর আদনানের শুকনো কাপড় চোপড় ভাঁজ করছিল বিছানার উপর রেখে। আদনান ফোনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করে। আইরিন ঘাড় ঘুরিয়ে তাকায় ওর দিকে। আদনান নিজেও আইরিনের দিকে তাকিয়ে আছে। চোখ সরিয়ে নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আবার আদনান ছাত্রলীগ নিয়ে কথা বলছে ফোনের অপর পাশের ব্যক্তির সাথে। আদনানের কথা শেষ হতে আইরিন বলে, আওয়ামী লীগ আর ছাত্রলীগ দুটোই কুত্তা লীগ। আইরিনের এমন কথায় আদনানের কপাল ভ্রু কুঁচকে যায়। মুহূর্তে আবার মুখে হাসি ফুটিয়ে বলে, তোমার নানা মামাও কিন্তু আওয়ামী লীগ করে। তাতে আমার কি? তুমি বিএনপি সাপোর্ট করো নাকি? না জামাত শিবির? না, বাংলাদেশে একটা দলও আমি সাপোর্ট করি না। তাহলে কাকে সাপোর্ট করো? বাংলাদেশের সব দলকে আউট করে তালেবানকে দায়িত্ব দিলে ভালো হয়। সেই একমাত্র এই দেশকে ঠিক মতো পরিচালনা করতে পারবে। আদনান শব্দ করে হেসে বলে, তাহলে তো সবার আগে তোমারই কষ্ট হয়ে যাবে সুইটহার্ট। তুমি তো আর পড়াশোনা করতে পারবে না। করবো না তখন? তাহলে এখন করার কি দরকার? এসব ফালতু কাজ ছেড়ে দাও। আইরিন রাগী চোখে তাকে আবার নিজের কাজ করতে থাকে। আদনান ফোন রেখে আইরিনের পেছনে এসে দাঁড়ায়। জড়িয়ে ধরবে তার আগে আইরিন বলে, এখন ধরলে খবর আছে। কেন? ধরলে কি হবে? কাজ করছি, চোখে দেখেন না আপনি? তো করো। আমি কি নিষেধ করেছি নাকি? তোমার কাজে বাধা দিচ্ছি? কথা বলতে বলতে পেছন থেকে জড়িয়ে ধরে। আইরিন সোজা হয়ে দাঁড়িয়ে রাগী স্বরে বলে, এভাবে ধরে রাখলে কিভাবে করব? এতক্ষণ যেভাবে করছিলে। নড়াচড়া করতেও সমস্যা হয়। ছাড়ুন এখন। পারবো না, করতে হবে না কিছু। আপনি করুন তাহলে। রাখো, পরে করে দেব। আইরিন রেখে দেয় সরিয়ে। আদনান বিছানায় বসে নিজের কোলের উপর বসায় আইরিনকে। উঁচু পেটের উপর হাত রেখে বলে, আর মাত্র কিছুদিন পর আমাদের সন্তান আমাদের কোলে থাকবে। তখন অন্তত আমাকে একটু কম জ্বালাবেন। তখন জ্বালা ডাবল হয়ে যাবে। আইরিন ঘাড় ঘুরিয়ে আদনানের মুখের দিকে দেখার চেষ্টা করে, কিন্তু পারে না। দুপুরের পর থেকে বাইরে বৃষ্টি শুরু হয়েছে। থেমে থেমে বজ্রপাত হচ্ছে। আস্তে আস্তে আকাশ ঘন কালো রূপ ধারণ করছে। রাতের দিকে ঘূর্ণিঝড় হবে। আসরের নামাজ আদায় করে দুজন একসাথে। আইরিন উঠে দাঁড়াতে আদনান নিজেই যায় নামাজ তুলে ভাঁজ করে রেখে দেয়। আইরিন নামাজের হিজাব খুলে রেখে রুম থেকে বের হওয়ার জন্য দরজার দিকে আগায়। আদনান পিছু ডেকে বলে, ওদিকে কেন যাচ্ছ? কফি নিয়ে আসি আপনার জন্য। আমি নিয়ে আসছি, তুমি বসো। আইরিন তবুও বেরিয়ে যেতে নিলে আদনান ওকে রুমে রেখে নিজেই বেরিয়ে যায়। আইরিন হেঁটে এসে বিছানায় উঠে বসে। বাবু পেটে আসার পর থেকে কোনো একটা কাজ কেউ করতে দেয় না ওকে। বেশ কিছুক্ষণ পর কফির মগ হাতে রুমে ফিরে আসে আদনান। গায়ে অ্যাশ কালার ফুল স্লিভ টি শার্টের স্লিভ কোনই পর্যন্ত ফোল্ড করা, পরনেও অ্যাশ কালার ট্রাউজার। বরাবরের ন্যায় চুলগুলো পরিপাটি হয়ে আছে। উজ্জ্বল শ্যামবর্ণের আদনান লাকি সত্যি ভীষণ সুদর্শন একজন পুরুষ। বিশেষ করে আদনানের চোখ জোড়া কোনো রমণীকে ঘায়ল করার জন্য যথেষ্ট। আদনান ব্যতীত এমন চোখের অধিকারী পুরুষ আইরিন দ্বিতীয়জন দেখেনি। আদনান আইরিনের পাশে বসে কফির মগে চুমুক দেয়। আইরিন চুপ হয়ে থাকে। আদনান এটা সেটা বলতে শুরু করে। আইরিন আদনানের মুখের দিকে তাকিয়ে থেকে ঘাড় ঘুরিয়ে। আইরিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আদনান হেসে বলে, এভাবে কি দেখছো? হাসবেন না আপনি। ভয় পাও? ভয় পাবো কেন? যদি প্রেমে পড়ে যাও। অবশ্য তুমি অনেক আগে আর তালুকদার আদনান লাকির প্রেমে তলিয়ে গেছো। বলেছিলাম না তুমি আমাকে ভালোবাসতে বাধ্য। আমি ভালোবাসি না আপনাকে। আমার বাচ্চা 9 মাস ধরে একটু একটু করে নিজের ভিতর বড় করছো, আর বলছো ভালোবাসো না। স্ট্রেঞ্জ। আইরিনের ইচ্ছে হলো আদনানের পিঠে ধুমধাম দুটো লাগিয়ে দিতে, কিন্তু দিল না। এভাবে তাকিয়ে থেকো না জান, খুন হয়ে যাব। তোমার ওই তীক্ষ্ণ দৃষ্টি বুলেটের চেয়েও দ্রুত গতিতে এসে আমার এখানে ঢুকে যায়। আহ! বলেই বুকের বাঁ পাশে হাত চেপে ধরে। আইরিনকে কটমট করে তাকিয়ে থাকতে দেখে শরীর ঝাঁকিয়ে হেসে ওঠে। পুনরায় কফির মগে চুমুক দিয়ে বলে, রেগে যাচ্ছ কেন সুইটহার্ট? রাগাচ্ছেন কেন আপনি?
তুমি রাগ না করলে তো আমার ভালোই লাগে না জান। তুমি না রাগ করলেই তো আমার মনে হয় তুমি রাগ করে আছো। আপনি যেমন অদ্ভুত মানুষ, তেমন আপনার চিন্তা ভাবনাটাও অদ্ভুত। বুদ্ধিমান মানুষ বেশি রেগে গেলে চুপ হয়ে যায়, তাই তুমি চুপ হয়ে থাকলে আমার মনে হয় তুমি আমার উপর রেগে আছো। তখন এই বুকের ভিতর ভীষণ যন্ত্রণা শুরু হয়ে যান। আইরিন আদনানের মুখের দিকে একবার তাকিয়ে বাইরের দিকে তাকায় জানালা দিয়ে। এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি একবার বাড়ছে তো আবার কমছে। আদনান কফি শেষ করে ল্যাপটপ নিয়ে বসে একটা মেল করার আছে, ভুলেই গিয়েছিল। মেলে ঢুকে দেখে দুটো মেল এসেছে। আগে নিজে মেল চেক করে নেয়, তারপর মেল চেক করতে শুরু করে। আইরিন আদনানের দিকে সরে আসে, বসে আদনানের গা ঘেঁষে আদনানের ডান হাতটা জড়িয়ে ধরে ওর বাহুতে মাথা ঠেকায়। আদনান আইরিনের দিকে তাকিয়ে আছে, কিছু বুঝতে না পেরে। আগে কোনোদিনও আইরিন এভাবে ওর কাছে আসেনি, আর না এভাবে ধরে বসেছে। আইরিনের মুখ দেখার চেষ্টা করলে পারে না। আদনান ল্যাপটপটা বন্ধ করে রেখে আইরিনের মাথায় হাত বুলিয়ে বলে। জান কি হয়েছে? আইরিন চুপ হয়ে থাকে। আদনান আইরিনের গালে হাত ছোঁয়াতে চমকে ওঠে। আইরিন কাঁদছে। দ্রুত গতিতে আইরিনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে আইরিনের মুখ জোর করে নিজের দিকে ফেরায়। আইরিনের চোখে পানি দেখে ওর হৃদয়ে ছিন্ন ভিন্ন, বুকের ভেতর উথাল পাতাল শুরু হয়ে গেছে। জান কি হয়েছে? আইরিন আদনানের হাত দুটো ধরে হাত জোড়ায় চুমু খায়। পর মুহূর্তে ঝরঝর করে কেঁদে ওঠে। চোখ জোড়া দিয়ে জলপ্রপাতের ন্যায় জল গড়িয়ে পড়তে শুরু করে মেদুর গাল বেয়ে। আদনান কিছু বুঝতে না পেরে আইরিনকে জড়িয়ে ধরে। জান কি হয়েছে তোমার? আইরিন কিছু বলতে পারে না কান্নার কারণে। দুই হাতে নিজেও জড়িয়ে ধরে আদনানকে। অনেকগুলো দিন ধরে ওর মন ভালো নেই, কোনোভাবে মন ভালো করতে পারছে না। হঠাৎ কান্না চলে আসে, বুকের ভেতর কেমন যেন করে। সব কিছু অশান্তি অশান্তি লাগে। আজকে আরও বেশি এমন লাগছে। বাবা মায়ের কথা খুব বেশি মনে পড়ে আজকাল। ওদের দুজনার সন্তানের ভবিষ্যৎ ভেবেও কষ্ট হয়। আদনানের যদি কিছু হয়ে যায় তাহলে ওর আর ওদের সন্তানের কি হবে? 2 সপ্তাহ আগেও আদনানের উপর অ্যাটাক হয়েছিল, যদিও আদনানের কোনো ক্ষতি করতে পারেনি তখন। তবুও আইরিন সবসময় ভয়ে ভয়ে থাকে। আদনান বাড়ির বাইরে থাকলে আইরিন অস্থির হয়ে থাকে। ওর কেমন লাগে সেটা কাউকে বলে বোঝাতে পারবে না। আদনান আইরিনের চুলে হাত বুলিয়ে বলে। জান কি হয়েছে তোমার, বলো আমাকে। আমি কি কষ্ট দিয়েছি তোমাকে? ও জান কান্না বন্ধ করো আর কথা বলো। আইরিন আদনানের বুক থেকে মুখ তুলে আদনানের মুখের দিকে তাকায়। আদনানের চোখ দুটো পানিতে টইটুম্বর হয়ে আছে। লোকটা ওকে এত ভালোবাসে কেন? কেউ কাউকে এত ভালোবাসতে পারে? কেউ না পারলেও আদনান লাকি পারে। এই যে প্রিয়তমার কান্না দেখে ওর চোখে পানি চিকচিক করছে। কোথায় কষ্ট হচ্ছে জান? আইরিন পুনরায় আদনানের বুকে মুখ গুজে দেয়। কান্না আটকানোর চেষ্টা করে বলে। ভালো লাগছে না আমার। কেন? আব্বু আম্মুর কথা মনে পড়ছে। আদনান আর কোনো প্রশ্ন করে না, আইরিনকে আরো ভালোভাবে জড়িয়ে ধরে বসে থাকে। আইরিন নিজেও শক্ত করে আঁকড়ে ধরে আছে আদনানকে। বাবু নড়াচড়া করছে পেটের ভেতর। আদনান বাবুর নড়াচড়া অনুভব করতে পারছে। আইরিনের উঁচু ও পেট ঠেকে আছে ওর পেটের সাথে, তাই ভালোভাবে বুঝতে পারছে বাবু নড়াচড়া করছে। আইরিন নিজের কান্না বন্ধ করার চেষ্টা করে বলে। আমি যদি না থাকি তাহলে আপনি আমাদের সন্তানকে কিন্তু একা ছাড়বেন না। নিজের এই 2 হাতে সারা জীবন আগলে রাখবেন ওকে। খবরদার ওকে একা ছাড়বেন না আপনি। কি হয়েছে? আমি যতদিন বেঁচে আছি তোমাদের সবাইকে আগলে রাখবো। তুমি কোথায় যাবে আমাকে ছেড়ে? আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারবো জান? তুমি তো খুব ভালো করেই জানো জান, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। কিছুই হবে না তোমার। আপনার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? আপনি কেন নিজেকে এসবের মধ্যে এভাবে জড়িয়ে ফেলেন? আবার কিছু হবে না জান। তুমি এসব নিয়ে একদম টেনশন করবে না। তদন্ত চলছে তো, খুব শীঘ্রই শত্রুরা ধরা পড়ে যাবে। আইরিন বলে না কিছু। আদনানের বুক থেকে মুখ তোলেও না। ওর চোখের পানিতে আদনানের টি শার্ট ভিজে গেছে খানিকটা। আদনান নিজেও আর কোনো কথা বলে না। সিদ্ধান্ত নেয় আগামীকাল সকালে আইরিনকে নিয়ে শেখ বাড়িতে যাবে। 1 দিন থেকে ফিরে আসবে। 3 দিন পর আইরিনের ডেলিভারি ডেট। ওখানে গেলে নিশ্চয়ই আইরিনের ভালো লাগবে। রাতের খাবার খেয়ে রুমে আসতে আসতে 9টা বেজে যায়। বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। সে দুপুর থেকে কারেন্ট নেই। আইরিন বিছানা ঠিক করে শুয়ে পড়ে। আদনান ফ্রেশ হয়ে এসে নিজেও শুয়ে পড়ে আইরিনের পাশে। আইরিন নিজে থেকে আদনানের বুকে লেপ্টে যায়। আদনান সযত্নে আগলে নেয় দ্রুত। আইরিনের মন এখনো ভার ভার হয়ে আছে। আইরিনকে এভাবে মন খারাপ করে থাকতে খুব কমই দেখেছে আদনান। দ্বিতীয়বার এভাবে কাঁদতে দেখেছে আজ। আইরিন যতই কষ্টই পাক কাঁদে না সহজে। কিভাবে যেন নিজেকে সামনে রাখে। বাইরের বৃষ্টির শব্দ বেড়েই চলেছে। রাস্তাঘাট সব ডুবে গেছে বোধহয় বৃষ্টির পানিতে। বাইরে পড়ছে বৃষ্টির পানি আর রুমের ভেতর পড়ছে আইরিনের চোখের পানি।
আবারও চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আজকে আইরিনের এত কষ্ট হচ্ছে কেন আইরিন নিজেই বুঝতে পারছে না। ওর গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে আজ। একা একা থাকলে নিশ্চিত জোরে জোরে কাঁদতো। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আইরিন ঘুমিয়ে গেছে। আদনান এতক্ষণ জেগে থেকে মাত্রই ঘুমিয়েছে। এখন বেশ রাত হয়েছে, বাইরে ঝড় শুরু হয়েছে। জোরে জোরে বাজ পড়ার শব্দ হচ্ছে, গাছপালা বোধহয় ভেঙে ভেঙে পড়ছে। আইরিনের ঘুম হালকা হয়ে আসে, আবার জোরে বাজ পড়তে চমকে ওঠে। ঘুম পুরোপুরি পালিয়েছে। আদনানের হাত পা নিজের উপর থেকে সরিয়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে। আদনান গভীর ঘুমে মগ্ন হয়ে গেছে, তাই তো আইরিন উঠে যাওয়ার পরেও ঘুম ভাঙছে না। বিছানা থেকে নেমে বাথরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে এসে ফোন হাতে তুলে নেয়। 12:30 বেজে গেছে। পেট আর মাজার ব্যথা এখন আরও বেড়েছে। কয়েকদিন ধরে পেট আর মাজার দিকটা চিনচিন করে ব্যথা করে। আজকে ব্যথা আরও বেড়ে গেছে। এখন তো আরও বাড়ছে ধীরে ধীরে। বিকেলে সেভাবে গুরুত্ব দেয়নি, কারণ কয়েকদিন ধরেই তেমন হালকা চিনচিনে ব্যথা হচ্ছিল। রুম জুড়ে হাঁটতে শুরু করে। ঘুম আসবে না এখন আর। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকায়। বিদ্যুৎ চমকানোর আলোয় স্পষ্ট হয়ে আবার অন্ধকার হয়ে গেল। সাথে সাথে বিকট শব্দে বাজ পড়ে। আবারও চমকে উঠেছে আইরিন। জানালার কাছ থেকে সরে আসে। আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবারও বাথরুমে প্রবেশ করে। বাথরুম থেকে বেরিয়ে এসে বিছানায় ওঠে। আদনানকে ধাক্কা দিয়ে ডেকে বলে, শুনছেন? উঠুন। দুবার ডাকতে ঘুম ভেঙে যায় আদনানের। আইরিনের দিকে তাকিয়ে ঘুম জড়ানো গলায় বলে, কি হয়েছে জান? কিছু লাগবে? উঠুন। শোয়া থেকে উঠে বসে আদনান। চুলগুলো পেছনে ঠেলে দিতে দিতে বলে, বলো। পেইন হচ্ছে। লেবার পেইন? হ্যাঁ। আদনান তাড়াহুড়ো করে বলে, কখন থেকে? ব্যথার কারণে ঘুম হালকা হয়ে এসেছিল, এখন আস্তে আস্তে বাড়ছে। এই ঝড়ের মধ্যে এখন হাসপাতালে কিভাবে নিয়ে যাব? এই ঝড়কে আজকেই আসতে হলো, আর তোমার ডেলিভারি ডেট তো আরো দেরি আছে। আপনার সন্তান আপনার মতোই ধৈর্যহারা হবে বোধহয়। আসছে তবুও একা না, ঝড় বৃষ্টি তুফান সবকিছু একসাথে করে নিয়ে আসছে। এখন কি হবে? এই ঝড়ের মধ্যে বাইরে বের হওয়া রিস্ক হয়ে যাবে। গাছপালা ভেঙে উপরেও পড়তে পারে। টেনশনে আদনান দিশেহারা। ফোন হাতে তুলে নেয় দ্রুত। নেটওয়ার্ক একদম লো। জান, তুমি একটু বসো, আমি আম্মুকে ডেকে নিয়ে আসছি। আদনান তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে দরজা খুলে বেরিয়ে আসে। বাবা মায়ের রুমের সামনে এসে দরজা ধাক্কা দিতে দিতে জোরে জোরে ডাকে। বেশ কিছুক্ষণ পর ফারজানা তালুকদার দরজা খুলে দেন। আতঙ্কিত হয়ে বলেন, কি হয়েছে লাকি? এভাবে ডাকছো কেন? আইরিনের লেবার পেইন উঠেছে। কখন থেকে? ঘুম থেকে ওঠার পর থেকে নাকি ব্যথা অনুভব করছিল, এখন আস্তে আস্তে বাড়ছে। এত ঝড়ের মধ্যে হাসপাতালে তো যাওয়া সম্ভব হবে না। এর জন্যই তো টেনশন আরো বেশি হচ্ছে। জ্বর থামার কোনো নামগন্ধ নেই। তুমি আইরিনের কাছে যাও, আমি তোমার দাদিকে ডেকে নিয়ে আসছি। আদনান নিজের রুমে ফিরে আসে। আইরিন হাঁটাহাঁটি করছে। আদনান আইরিনের পাশে এসে দাঁড়ায়। জান, এখন কেমন লাগছে? ব্যথা বাড়ছে আরো। আল্লাহ, এখনই এমন হতে হলো? অন্তত রাতটা পার হতে দিতে। ফারজানা তালুকদার আর রেশমা তালুকদার আদনানের রুমে আসেন। আদনানকে বাইরে পাঠিয়ে দেন দুজন। আদনান নিচে নেমে আসে। মেন দরজা খুলে বাইরের দিকে তাকায়। এই ঝড় বৃষ্টি বাজের মধ্যে এত দূর যাওয়া অসম্ভব। রাস্তায় বোধহয় গাছপালা ভেঙে রাস্তা ব্লক হয়ে গেছে। ওদের উঠোনেই বড় আম গাছের ছোট বড় দুটো ডাল ভেঙে পড়ে আছে। বিদ্যুৎ চমকানোর আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ডালটা। রাস্তায় গিয়ে যদি আটকা পড়ে তখন আরেক বিপদ হবে। তাড়াহুড়ো করে আবারও রুমে ফিরে আসে। আইরিন শুয়ে আছে এখন। রেশমা তালুকদার আইরিনের পাশে বসে আছেন। ফারজানা তালুকদার নিজেদের রুমে গেছেন আফসার তালুকদারকে ডাকতে। 1 ঘন্টা পেরিয়ে যায়, তবুও ঝড় বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। আইরিন এখন ব্যথার কারণে শুয়ে বা বসে কোনোভাবেই থাকতে পারছে না। ফারজানা তালুকদার শেখ বাড়িতে কল করে জানিয়েছেন আইরিনের অবস্থা সম্পর্কে। আইরিন আর বাবুর জন্য তৈরি করে রাখা কাঁথা কাপড় ব্যাগে ভরে রাখা হয়েছে। ঝড় বৃষ্টি একটু কমলেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিবে। পেন উঠেছে আইরিনের, অথচ ছটফট করছে আদনান। তীব্র ব্যথায় আইরিনের হাত পা কাঁপতে শুরু করেছে এখন। আদনান 2 হাতে আইরিনের এক হাত মুঠো করে ধরে আছে আর সাহস যোগাচ্ছে। আইরিন নিজেও আদনানকে নিজের কাছ থেকে সরতে দিচ্ছে না এখন। বাথরুমে যাব। রেশমা তালুকদার বলেন, বাথরুম টাথরুম কিছুই না, ব্যথার কারণে এমন মনে হচ্ছে। না না, বাথরুমে যেতে হবে। আইরিনের সাথে না পেরে আদনান ধরে ধরে নিয়ে যায়।
অল্প সময়ের মধ্যে আবারও রুমে ফিরে আসে। বিছানা পর্যন্ত যাওয়ার আগে নিচে বসে পড়ে আইরিন। আর এক পাও আগাতে পারছে না। এতক্ষণ দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে গেলেও এখন আর পারে না। মুখ দিয়ে ব্যথা শব্দ বেরিয়ে আসে। আদনানের এক হাত চেপে ধরে প্রচণ্ড ব্যথায় ছটফটি বলে। বাবু চলে এসেছে। ফারজানা তালুকদার আর রেশমা তালুকদার কিছু বুঝে ওঠার আগেই আদনান আইরিনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে সামনে এসে বসতে বসতে মায়ের উদ্দেশ্যে বলে। আইরিনকে ধরো। ফারজানা তালুকদার দ্রুত পেছন থেকে আইরিনকে ধরেন। কয়েক সেকেন্ডের ব্যবধানে আদনান নিজেই আইরিনের ডেলিভারি করায়। ব্যথায় মৃদু চিৎকার করে উঠে আইরিন। আদনান নিজের দুই হাতে থাকা নিজের সন্তানের দিকে তাকায়। আইরিন এই শিশুটির গায়ের উপর নিজের শরীর ছেড়ে দিয়েছে। দুর্বল দৃষ্টিতে তাকিয়ে দেখছে স্বামী সন্তানকে। ঝড় বৃষ্টি তুফান উপেক্ষা করে শেখ বাড়ি থেকে ভিজে ভিজে নাবিলা বেগম, তানজিলা বেগম, আজাদ শেখ আর আমজাদ শেখ এসেছেন। সাথে শুকনো কাপড় পলিথিনে ভরে নিয়ে এসেছেন। রাস্তায় অনেকগুলো গাছ ভেঙে পড়ে আছে। তারা এসে জানতে পারেন ডেলিভারি হয়ে গেছে। আদনান আর আইরিনের পুত্র সন্তান হয়েছে। আদনান আইরিনকে পাজাকোলা করে বাথরুমে নিয়ে এসেছে। বাবুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বাকি সবাই। নাবিলা বেগম আইরিনকে ফ্রেশ করাতে চাইলেও আদনান রাজি হয়নি। ও নিজেই করিয়ে দেবে। আইরিনকে ফ্লোরে বসিয়ে রেখে হাত ধুয়ে বাথরুম থেকে বের হয়। আলমারি থেকে আইরিনের ড্রেস, টাওয়েল আর প্রয়োজনীয় সব নিয়ে আবারও প্রবেশ করে ভেতরে। হাতের জিনিসগুলো রেখে আইরিনের পাশে এসে বসে। দুই হাতে মুখ আগলে ধরে আদুরে গলায় বলে। জান, অনেক কষ্ট হচ্ছে। আইরিন আদনানের হাতের উপর এক হাত রেখে মৃদু স্বরে বলে। না, ঠিক আছি। আদনান আর একটু এগিয়ে আলতোভাবে বুকে জড়িয়ে ধরে আইরিনকে। জান, আমার কথা তো আল্লাহ সত্যি সত্যি কবুল করে ফেলেছেন। তোমার মনে আছে আমি একদিন বলেছিলাম তোমার ডেলিভারি আমি করব? আজ সত্যি সত্যি সেটা হয়েছে। মনে আছে। বুক থেকে আইরিনের মুখ তুলে চুমু খায় অসংখ্য। ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। গিজার চালু করে দেয়। হালকা গরম পানি দিয়ে আইরিনকে গোসল করায়। গোসল করানো শেষে চেঞ্জ করিয়ে দেয় নিজেই। দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে আইরিনের। হাত পা কাঁপছে এখনো। আইরিন হেঁটে যেতে চাইলেও যেতে দেয় না আদনান। দরজা খুলে দিয়ে পাজা কোলে তুলে নেয়। আবার রুমে এসে আস্তে করে শুইয়ে দেয় বিছানায়। আগের চাদর তুলে ওয়াটারপ্রুফ চাদর বিছানো হয়েছে এখন। আদনান আগেই হাই কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদর কিনে এনে রেখে দিয়েছিল। বাবু হওয়ার পর যা যা প্রয়োজন হবে সেসব আগেই এনে রেখে দিয়েছিল। আইরিন না করলেও শোনেনি আদনান। ফারজানা তালুকদার ফ্লোর পরিষ্কার করে দেন। বাবুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন আফসার তালুকদার। নাতিটা তার কোলে ঘুমিয়ে আছে। এতক্ষণ তাকিয়ে তাকিয়ে সকলকে দেখলো, কথা শুনলো। জন্মের পর প্রথম চোখ মেলে তাকিয়ে দেখেছে বাবাকে। মায়ের পেট থেকে বেরিয়ে প্রথম ছোঁয়াও পেয়েছে বাবার মুখের মধুর সুরের আজানও শুনেছে। বাবা নিজ হাতে ছেলের নাড় কেটেছে। অম্বিলিক্যাল কর্ড ক্ল্যাম্প না থাকায় সুতা দিয়ে নাড় বাঁধতে হয়েছে এখন। সকালে ক্ল্যাম্প কিনে এনে লাগিয়ে দেবে। সবাই ভীষণ খুশি হয়েছে। কোনো বিপদ ছাড়াই সুষ্ঠুভাবে ডেলিভারি হয়ে গেছে। মা এবং নবজাতক দুজনে সুস্থ আছে। ফারজানা তালুকদার তো ভয় পেয়ে গিয়েছিলেন। এই ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে কি হবে এটা ভেবে শেখ বাড়ির সকলেও আতঙ্কের মধ্যেই ছিল। তার মধ্যে ভয়টা আরও বেশি কাজ করছিল। বাড়িতে ডেলিভারি হয়ে আইরিনের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় নেবেন, কি করবেন ভেবে ওনাদেরও হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। তবে তালুকদার বাড়িতে আসার পর সকল ভয় দূর হয়ে গেছে। আদনান যে এত বড় সাহসের কাজ করে ফেলবে এটা অকল্পনীয় ছিল। ফ্লোর পরিষ্কার করা হয়ে গেলে আদনান নিজেও গোসল করার জন্য বাথরুমে প্রবেশ করে। ওর বুকের ভেতর এখনও যেন কেমন করছে। এই অনুভূতি ওকে অন্যরকম সুখ দিচ্ছে। আইরিন সুস্থ আছে, ছেলেও সুস্থ আছে। সব কিছুর জন্যে আলহামদুলিল্লাহ। নিজের দুই হাতের দিকে তাকায়। চোখের সামনে ভেসে ওঠে দৃশ্যটুকু। আজ প্রথম আইরিন ওর দুই হাতে চুমু খেয়েছিল। আর আজকে এই প্রথম এই দুই হাতে ওর সন্তানকে ছুঁয়েছে। ডেলিভারির আগ মুহূর্ত পর্যন্ত আদনান অনেক ভয়ে ছিল। কিন্তু যখন আইরিন বলল বাবু চলে এসেছে, তখন আদনানের সকল ভয় পালিয়ে গেল। হুট করেই মনের মধ্যে অনেক সাহস সঞ্চয় হয়েছিল। ভয় পেলে চলবে না, যা করার ওকেই করতে হবে। তারপর আদনান নিজেই সবকিছু করে ফেললো একা একাই। কারো সাহায্যের প্রয়োজন হয়নি। বাবুকে আইরিনের গায়ের ওড়নাটা দিয়ে পেঁচিয়ে আইরিনের কোলে তুলে দিয়ে পেছন থেকে নিজেই ধরে বসেছিল আইরিনকে। তখন আইরিন আদনানের বুকে নিজেকে এলিয়ে দিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে আদনানের মুখে দিকে তাকিয়েছিল ঘাড় ঘুরিয়ে। মা দাদির সামনে লজ্জাসরম বিসর্জন দিয়ে আইরিনের কপালে ওষ্ঠ ছুঁয়ে বলেছিল, আমার চাওয়াটাই পূরণ হয়েছে জান। আইরিন মৃদু হেসেছিল, একটু রাগ করেনি আদনানের উপর। অন্য দিনগুলোতে আদনান যখন বলতো ছেলে হবে শুনে রেগে যেত আইরিন।
আদনানের সাথে ঝগড়া শুরু করে দিত। আইরিনকে রাগিয়ে দিয়ে পরে আবার নিজেই শান্ত করত, রাগ ভাঙাতো। নিয়ম করে আইরিনকে রাগানো আর পরে আবার রাগ ভাঙানোই যেন আদনানের প্রধান কাজ। ফারজানা তালুকদার বাবুর দিকে তাকিয়ে বলেছিলেন, বাবু তো কাঁদছে না লাকি। আদনান ছেলের দিকে তাকায়, আসলেও কাঁদছে না, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আদনান ছেলের পা দুটো ওড়নার ভেতর থেকে বের করে দুই পায়ের তালুতে দুটো টোকা দিয়েছিল একটু জোরে, ব্যাস। সাথে সাথে গলা ছেড়ে কেঁদে উঠেছিল বাচ্চা ছেলেটা। আইনের বুকের ভেতর মোচড় দিয়ে উঠে ছেলেকে এভাবে কাঁদাতে দেখে রেগে কটমট করে আদনানের মুখের দিকে তাকিয়েছিল, রাগী স্বরে বলেছিল, মারছেন কেন এইভাবে? কাঁদানোর জন্য একটু মেরেছে, আর মারবো না কোনোদিন। কেঁদেছে, এখন আর কোনো সমস্যা নেই। ফারজানা তালুকদার আর রেশমা তালুকদার সামনে না থাকলে ছেলেকে এভাবে মেরে কাঁদানোর জন্য আদনানের কপালে 2-4 ঘা লাগিয়ে দিত আইরিন। আফসার তালুকদার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আইরিনের জন্য খাবারের ব্যবস্থা করো। গোসলটা সেরেই করছি। ফারজানা তালুকদার নিজেদের রুমের দিকে এগিয়ে যান দ্রুত পায়ে। আইরিনের পাশে নাবিলা বেগম আর তানজিলা বেগম বসে আছেন। নাবিলা বেগম আইরিনের চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। আইরিন চোখ বন্ধ করে আছে, ভীষণ দুর্বল লাগছে এখন। আদনান গোসল করে বেরিয়ে আসে, চুলগুলো ভালোভাবে মুছে টাওয়েল বেলকনিতে মেলে দিয়ে আসে। বাইরে ঝড় বৃষ্টি কমে এসেছে এখন। আইরিনের দিকে একবার তাকায়, চোখ বন্ধ করে শুয়ে আছে। আবার মামি শাশুড়িরা রয়েছে, তাই ওর কাছে আসে না। দূর থেকে কিছু সময় তাকিয়ে থেকে রুম থেকে বের হয়। বাবুকে নিয়ে সবাই নিচে নেমে গেছে। আদনান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে নিচে। আমজাদ শেখ বাবুকে কোলে নিয়ে বসে আছেন সোফায়। আদনানের হাত নিষ্পিস করছে ছেলেকে কোলে নেওয়ার জন্য, কিন্তু মামা শ্বশুরের কোলে রয়েছে বলে নিচ্ছে না। সোফায় বসতেই আমজাদ শেখ নিজেই উঠে গিয়ে আদনানের কোলে তুলে দেন বাবুকে। বাবার কোলে এসে চোখ মেলে তাকায় বাচ্চা ছেলেটা। কয়েক সেকেন্ড পর আবারও বন্ধ করে নেয়। আদনান অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলের মুখের দিকে। ধবধবে ফর্সা গায়ের রং, ঠোঁট জোড়া লাল টুকটুকে, মাথা ভর্তি ঘন কালো চুল। ঝুঁকে চুমু খায় ছেলের কপালে। আফসার তালুকদার ছেলের দিকে তাকিয়ে বলেন, ছেলে যদি তোমার মতো স্বভাব পায় তাহলে বুঝতে পারবে কত ধানে কত চাল। আদনান কপাল ভ্রু কুচকে চোখ দুটো ছোট ছোট করে বলে, কেন? আমি কি খারাপ মানুষ? আমি তো বলিনি তুমি খারাপ। ছোটবেলায় আমাকে যত জ্বালিয়েছো আর বিপদে ফেলেছো, এখন তোমার ছেলে তোমাকে সেইভাবে বিপদে না ফেললেই হয়। আমি মোটেও তোমাকে জ্বালাইনি, আর না বিপদে ফেলেছি। আফসার তালুকদার দুই বেয়ে আর বাবার মুখের দিকে তাকান। লাকি যা বলছে সেসব কি সত্যি? তালুকদার আতিকুর রহমান বলেন, লাস্টবার আফসারের হাতে মার খেয়েছিলে, কিসের জন্য মনে আছে? কিসের জন্য? আইরিনকে পুকুরে ছুঁড়ে ফেলেছিলি, তারপর নাবিলা বিচার নিয়ে এসেছিল। সেদিন আফসার তোমাকে চেলা কাঠ দিয়ে মেরেছিল। তারপরেও তো একদিন আইরিনকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছিলাম। সেদিনও তো ফেলে দেওয়ার কারণে লোহার পাইপ দিয়ে দৌড়ে নিয়ে দিয়েছিলাম। আফসার তালুকদার বলেন, বাপ দাদা ছেলে শ্বশুরদের সামনে এসব বলতে লজ্জা করছে না? একদম করছে না, যা করেছি সেটা তো বলেছি। ছেলে বড় হলে ছেলেকে বলবে, তোমার বাপ তোমার মাকে পুকুরে ফেলেছিল, সেজন্য তোমার দাদা তোমার বাবাকে কাঁঠাল গাছের চল কাঠ দিয়ে মেরেছিল। ফারজানা তালুকদার আইরিনের জন্য গরম গরম ভাত, মাছ ভুনা আর ডিম ভাজি নিয়ে আসেন রুমে। তাড়াহুড়ো করে এর চেয়ে বেশি কিছু রান্না করতে পারেননি এখন। আইরিন না ঘুমালেও চোখ বন্ধ করে শুয়ে আছে। ফারজানা তালুকদার বিছানার উপর প্লেট বাটি রাখতে রাখতে বলেন, আইরিন উঠে খাবার খাও। আইরিন চোখ মেলে তাকায়, খিদে পেয়েছে ভীষণ, পেট পুরো খালি খালি লাগছে। শোয়া থেকে উঠে হেলান দিয়ে বসে, ব্যথায় নাক মুখ খিচে বন্ধ করে নেয়। নাবিলা বেগম হাত ধুয়ে প্লেট হাতে তুলে নেন। ফারজানা তালুকদার চেয়ে চলে যান আবার। তানজিলা বেগম আর রেশমা তালুকদার পাশেই বসে আছেন। প্রথম লোকমা মুখে নিয়ে চিবোতে চিবোতে আইরিন বুঝতে পারে ভাত খুবই বিস্বাদ লাগছে, গিলতে ইচ্ছে করছে না। জোর করে কয়েক লোকমা খেয়ে মুখ ফিরিয়ে নিয়ে বলে, ভালো লাগছে না মামুনি, খাবো না আর। খেলেই তো না, আর অল্প কয়টা খা। গিলতে ইচ্ছে করছে না। এমনই লাগে, সকালে মুখের রুচি আরও নষ্ট হয়ে যাবে। এখনই আর অল্প কয়টা খা জোর করে। জোরাজুরিতে আরও কয়েক লোকমা খায়, পানি খেয়ে শুয়ে পড়ে আবার। বাবুকে ফর্মুলা দুধ খাওয়ানো হয়েছে কিছুক্ষণ আগে। এই বৃষ্টির মধ্যেই আজাদ শেখ ছাতা নিয়ে নিজ বাড়িতে গিয়ে ফর্মুলা দুধ নিয়ে এসেছিল। ওনার বড় মেয়ের বাবু হয়েছে, বাবুর ফর্মুলা এনে খাওয়ানো হয়েছে আদনান আর আইরিনের বাবুকে। এই শেষ রাত আর ঝড় বৃষ্টির মধ্যে বাজারে কোনো দোকান খোলা নেই, আর কেউ আসবেও না দোকানে, তাই বাধ্য হয়ে আরেকজনেরটাই খাওয়াতে হয়েছে।
সকাল হলে বাজারে গিয়ে নিয়ে আসবে বাবুর প্রয়োজনীয় বাকি সবকিছু। আদনান বাবুকে নিয়ে রুমে ফিরে আসে আবার। ফজরের আজানের সময় হয়ে এসেছে। বাইরে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বাতাস নেই, বিদ্যুৎ চমকাচ্ছে না, আর প্রকৃতি একদম শীতল হয়ে গেছে। আইরিন গলা পর্যন্ত ঢেকে রেখেছে। আদনান বিছানায় উঠে বসে। নাবিলা বেগম বাবুর জন্য বিছানা করে দেন। আদনান বাবুকে আইরিনের বুকের কাছে শুইয়ে দেয়। আইরিন ছেলের কাঁথা ধরে টেনে আনে আরো কাছে। আদনান দুজনের পাশে বসে থাকে চুপচাপ। নাবিলা বেগম, তানজিলা বেগম আর রেশমা তালুকদার রুম থেকে বেরিয়ে যান। ওনারা চলে যেতেই আদনান ঝুঁকে আইরিনের গালে চুমু খায়, চুলে হাত বুলিয়ে বলে, এখন কেমন লাগছে? ভালো। ঘুমাও। ঘুম আসছে না। মাথায় হাত বুলিয়ে দিয়ে তুমি ঘুমাও। আপনি ঘুমোবেন না? সকাল তো হয়ে এসেছে, দুপুরে ঘুমিয়ে নেব। হঠাৎ রুম অন্ধকার হয়ে যায়। আদনান লাইটের দিকে তাকিয়ে গালি দিতে গিয়েও থেমে যায়। আইপিএস এর চার্জ শেষ হয়ে গেছে বোধহয়। বিছানা থেকে নেমে অন্ধকার হাতড়ে হাতড়ে নিজের ফোন হাতে নিয়ে টর্চ অন করে পুনরায় বিছানায় উঠে আইরিনের পাশে বসে। আইরিনের চুলগুলো এখনো ভেজা রয়েছে। ভেজা চুলগুলো বালিশের পেছনে ঠেলে দিয়ে শুয়ে পড়ে পাশে। ব্ল্যাঙ্কেট সরিয়ে আলতো হাতে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে আইরিন আদনানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, কি করছেন? মাথা খারাপ হয়েছে নাকি? যে কেউ চলে আসবে। ছাড়ুন আর উঠুন এখান থেকে। আসলে আসবে, তাতে আমার কি? আমি কি অন্যের বউকে ধরেছি? একটু তো লজ্জা শরম রাখুন নিজের মধ্যে। মা শাশুড়িদের সামনে এভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকবেন আপনি? হ্যাঁ। আপনি কোন মাটি দিয়ে তৈরি আমায় একটু বলবেন প্লিজ? তুমি যে মাটি দিয়ে তৈরি, আমিও সেই একই মাটি দিয়ে তৈরি। ভালো কথা মনে পড়েছে, বাবুর নাম কি রাখবো? আপনিই বলুন। তালুকদার আবরাজ ইয়াদ। ভালো সুন্দর নাম। তাহলে এটাই ফাইনাল? হুম। রুমের লাইট অন হয়, জেনারেটর চালু করা হয়েছে। যান, এদিকে ফেরো। কেন? একটু ভালোভাবে জড়িয়ে ধরি। আপনি উঠুন তো এখান থেকে। লাজ শরমের মাথা খেয়েছেন জন্মের সাথে সাথে। এইটুকু লজ্জা শরম যদি থাকতো তাহলেও তো হতো। এখান থেকে উঠে গিয়ে পাশের রুমে শুয়ে থাকুন যান। আমি সুস্থ না হওয়া পর্যন্ত আপনি ওই রুমেই থাকবেন। আমার সাথে বিছানায় মামুনি থাকবে। দুনিয়া উল্টে গেল, আমি অন্য রুমে যাচ্ছি না। প্রয়োজনে সোফায় না হয় ফ্লোরে ঘুমাবো। আপনি ফ্লোরে ঘুমোতে পারবেন? ম্যাট্রেস কিনে আনবো। তাও অন্য রুমে যাবেন না? না। লজ্জা করবে না আপনার একজন এমপি হয়ে ফ্লোরে ঘুমোতে? তুমি তো জানোই সুইটহার্ট, আমার লজ্জা শরম নেই। আমাকে ছেড়ে আপনি উঠুন এখান থেকে। যান, একটু শুয়ে থাকি। কেউ চলে আসতে পারে। আসুক। আইরিন বিড়বিড় করে বলে, নির্লজ্জ লোক একটা। বিড়বিড় করে বললেও আদনান শুনতে পায়, তবে কিছু বলে না। আদনান ডান হাতের উপর ভর করে একটু উঁচু হয়। আইরিনের উন্মুক্ত ঘাড়ে ওষ্ঠ ছুঁয়ে বলে, জান বাবু তো আমার মতো দেখতে হয়েছে। আসছে হয়েছে আমার পেট থেকে, আর হবে আর আপনার মতো, তাই না? হ্যাঁ অবশ্যই, আমার ছেলে তো আমার মতোই হবে, স্বাভাবিক। জীবনেও না। বিশ্বাস করে না? বাবুর মুখের দিকে তাকিয়ে দেখো, একদম আমার মতো চেহারা হয়েছে। দেখেছি, মোটেও আপনার মতো চেহারা হয়নি। জান, এদিকে ফেরো একটু। আইরিন চিত হয়ে শয়। আদনান সযত্নে নিজের দিকে কাত করে নেয়, বুকে জড়িয়ে ধরে চুমু খায়। কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে মাথাটা বুকে চেপে ধরে বলে, জান, জড়িয়ে ধরো। আইরিন বিনা বাক্যে জড়িয়ে ধরে। আদনানের বুকের ভেতর ধুক শব্দ হচ্ছে জোরে জোরে। আদনান আইরিনের মাথায় আবার ওষ্ঠ ছুঁয়ে বলে, জান, আজকের মতো ভয় আমি আমার জীবনে কোনোদিন পাইনি। তুমি যখন পড়ে গিয়ে ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে, নাক দিয়ে গলগল করে রক্ত পড়ল, ওই দিনও অনেক ভয় পেয়েছিলাম, তবে আজকের মতো না। আজকে ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। বারবার শুধু আল্লাহকে ডাকছিলাম। আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া, তোমরা দুজন সুস্থ আছো, ঠিক আছো। আইরিন চুপ হয়ে থাকে। ও নিজেও অনেক ভয় পাচ্ছিল। ভয় আদনানকে নিজের কাছ থেকে দূরে সরতে দেয়নি। শক্ত করে আদনানের হাত ধরে রেখেছিল। বারবার আদনানের অসহায় চোখ মুখের দিকে তাকাচ্ছিল। আদনান যথেষ্ট চেষ্টা করেছে ওর সামনে নিজেকে শক্ত স্বাভাবিক দেখানোর, কিন্তু আইরিনের চোখে নিজের আসল অনুভূতি লুকাতে পারেনি। আইরিন বলতে বাধ্য, তালুকদার আদনান লাকি লাখে নয় কোটিতে একজন। আর ওই একজন আইরিনের অনন্ত কালের ব্যক্তিগত পুরুষ। বেশ কিছুক্ষণ পর এই আদ নড়াচড়া শুরু করে। জান, ছাড়ো তো একটু। আইরিন ছাড়েও না, নড়েও না, কিছু বলেও না। আদনান বুক থেকে আইরিনের মুখ তুলে দেখে আইরিন ঘুমিয়ে গেছে। আদনান ভেবেছিল চুপচাপ শুয়ে আছে বোধহয়, এখন তো দেখছে ঘুমিয়ে গেছে। আলগোছে আইরিনকে ছেড়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়।
ঘুরে গিয়ে বিছানায় উঠে বসে আবার বাবুর কাঁথা চেক করে দেখে ভিজিয়ে ফেলেছে, এজন্য এমন নড়াচড়া করছে। নিজেই চেঞ্জ করতে যায়, কিন্তু ইয়াদ 2 নাম্বারটাও করে দিয়েছে। ইয়াদকে ঢেকে রেখে রুম থেকে বেরিয়ে মাকে ডেকে নিয়ে আসে। ফারজানা তালুকদার কাঁথা কাপড় চেঞ্জ করে দেন, কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে আসেন। খাওয়াতে হবে আবার। আদনান এখন আর রুম থেকে বের হয় না, আইরিনের পাশে এসে বসে থাকে, ব্ল্যাঙ্কেট টেনে গা ঢেকে দেয় ভালোভাবে। চুলে হাত বুলিয়ে দিতে দিতে আবারও ঝুঁকে চুমু খায়, পারছে না নিজের বুকের ভেতর ঢুকিয়ে নিতে। ইয়াদ হওয়ার সময় আইরিন মৃদু চিৎকার করে উঠেছিল, সেই চিৎকার এখন ওর কানে বাজছে আর বুকে তীরের ফলার মতো বিচ্ছে। আইরিনের পাশে লম্বা হয়ে শুয়ে জড়িয়ে ধরে আবার। যে দেখে দেখুক, তাতে তালুকদার আদনান লাকি পরোয়া করে না। আইরিন একটু নড়ে ওঠে। আদনান আইরিনের মাথা নিচ থেকে বালিশ সরিয়ে নিজের বাহুর উপর আইরিনের মাথা রাখে, তারপর আরেকটু ভালোভাবে জড়িয়ে ধরে। সকাল হতেই তালুকদার বাড়িতে মানুষের হাট বসে। আফসার তালুকদার ফজরের পরপরই নিকটাত্মীয় সকলকে কল করে জানিয়ে দিয়েছিলেন আইরিন আর আদনানের ছেলে হওয়ার কথা। কাছে কুলে থাকা আত্মীয় স্বজন অনেকেই চলে এসেছে ইতিমধ্যেই। ইয়াদকে দেখছে, কোলে নিচ্ছে, আদর করছে, গিফট দিচ্ছে। ছেলে দেখে সবাই খুশি। আমিরা কোলে নিতেই কোল ভরে পি করে দেয় ইয়াদ। আমিরার মুখ দেখার মতো হয়েছে, অসহায় চোখে মুখে সকলের দিকে তাকাচ্ছে, প্রায় সকলেই হাসছে ওর দিকে তাকিয়ে। ইয়াদ কিছুক্ষণ আগে প্রাকৃতিক কাজ সম্পাদন করেছিল, এখন আবার যে করতে পারে কেউই ভাবেনি, তাই তো শুধু নরম কাপড় আর টাওয়েল দিয়ে পেঁচিয়ে রেখেছিল। আমিরার শাশুড়ি বলেন, তুমি ভাতিজাকে সম্মানী দিতে দেরি করেছো বলে ভাতিজা আগে আগে তোমাকেই সম্মানী দিয়ে দিল। মুহূর্তে হাসির রোল পড়ে যায় উপস্থিত সকলের মধ্যে। ইয়াদকে মায়ের কাছে দিয়ে রুমের দিকে এগিয়ে যায় চেঞ্জ করার জন্যে। আমিরার হাজবেন্ড পেছন থেকে ডেকে বলে, আরে চেঞ্জ করতে হবে না, একটু পরেই শুকিয়ে যাবে, ছোট বাচ্চা তো, গন্ধ আসবে না। আমিরা কটমট চাহনি নিক্ষেপ করে চলে যায়। আদনান আইরিনকে জোর করে খাবার খাইয়ে দিচ্ছে। নাবিলা বেগম খাওয়াতে শুরু করেছিলেন, কয়েক লোকমা খেয়ে খাবে না বলে শুয়ে পড়েছিল। আদনান তুলে বসিয়ে নিজেই খাওয়াতে শুরু করেছে। পানি বাদে কোনো কিছুই ভালো লাগছে না আইরিনের কাছে। যা মুখে দিচ্ছে খাওয়ার জন্য সেটাই বিস্বাদ লাগছে, অথচ পেটে ভীষণ খিদে। মনে হচ্ছে বাড়ির সব খাবার একাই খেয়ে ফেলতে পারবে, কিন্তু কিছুই ভালো লাগছে না। আদনান আবার আইরিনের মুখের সামনে খাবার তুলে ধরে। আইরিন নাক মুখ কুচকে বলে, এবারই শেষ, আর খাবো না। ঠিক আছে, নাও। হাঁ করে খাবার মুখে নেয় আইরিন। আদনান প্লেট রেখে হাত ধুয়ে আসে, জোর করে প্লেটের অর্ধেক খাইয়ে ছেড়েছে। ফারজানা তালুকদার ইয়াদকে কোলে করে রুমে নিয়ে আসেন। খিদে পেয়েছে, আবার ক্ষীণস্বরে কাঁদছে এখন। আদনান আর আইরিন দুজনেই মায়ের দিকে তাকায়। ফারজানা তালুকদার এগিয়ে আসতে আসতে বলেন, খিদে পেয়েছে বাবুর? দুধ বানিয়ে খাও। আর কত ফর্মুলা খাবে? বেস্ট ফিডিং করাক এখন। আদনান আইরিনের দিকে তাকায়, আইরিনও ঘাড় ঘুরিয়ে ওর মুখের দিকে তাকায়। ফারজানা তালুকদার এই ইয়াদকে আইরিনের কোলে তুলে দেন। বেস্ট ফিডিং করাও এখন। বের হবে? হবে। আইরিন ছেলের মুখের দিকে তাকায়, আহারে হাঁ করে কাঁদছে ছেলেটা। আদনান অধৈর্য হয়ে বলে, কি হলো? খাওয়াও, কাচ্ছে তো। আইরিন ঘুরে বসে, ছেলেকে খাওয়াতে গিয়ে দ্রুত দূরে সরিয়ে নেয় আবার। ফারজানা তালুকদার বলেন, কি হলো? সুরসুরি লাগে তো। প্রথম প্রথম একটু লাগবেই, তারপর ঠিক হয়ে যাবে। আইরিন আবার খাওয়াতে নেয়। ছেলের ঠোঁট আর জিহবার গরম ছোঁয়া পেয়ে আবারও সরিয়ে নেয়। ভীষণ সুরসুরি লাগছে। ধরনের বুকে সূর্য লুকিয়ে পড়েছে, অন্ধকার নেমে এসেছে অনেকক্ষণ আগেই। সারাদিন মানুষের হইচয়ে পড়ে থাকা বাড়িটা এখন নিশ্চুপ নীরবতায় ছেয়ে গেছে। তালুকদার বাড়িতে থাকা সকলে রাতের খাবার সেরে নিয়েছে একটু আগে। শেখ বাড়ির সবাই ফিরে গেছে, শুধু নাবিলা বেগম থেকে গেছেন আইরিনের কাছে। আফতাব তালুকদারের ফ্যামিলিও রাতের খাবার খেয়ে চলে গেছে। আদনান গেস্ট রুম থেকে ম্যাট্রেস তুলে নিজের রুমে নিয়ে আসে। আইরিন ওয়াশরুম থেকে বেরিয়ে হাঁ করে তাকিয়ে আছে আদনানের দিকে। আদনান নিচে নিজের জন্য বিছানা তৈরি করছে। কি করছেন এইসব? আদনান একবার তাকিয়ে পুনরায় নিজের কাজে ব্যস্ত হয়ে বলে, বিছানা করছি সুইটহার্ট। কেন? আমি থাকবো সেই জন্য। আইরিন দাঁতে দাঁত পিষে বলে, এইসব তুলে এখানে না এনে নিজেই গেস্ট রুমে গিয়ে থাকলেই পারতেন। বউ বাচ্চা এখানে রেখে আমি গিয়ে থাকবো গেস্ট রুমে? রাতে অস্থির হয়ে দম আটকে মরে গেলে। ফালতু কথা না বললে ভালো লাগে না আপনার, তাই না? আর এখানে থাকলে আপনি ঘুমোতে পারবেন না, সারা রাত লাইট অন করা থাকবে, বাবু একটু পর পর উঠে কান্না করবে। সমস্যা হবে না আমার। পাগলামো না করে সব তুলে নিয়ে গিয়ে গেস্ট রুমে যান। সরি জান।
একজন মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হতে পারে? আদনান বলে না কিছু। বিছানা তৈরি করা শেষে উঠে দাঁড়ায়। আইরিনের দিকে তাকিয়ে মন ভালো করার মতো একটা হাসি দিয়ে বলে, 3 দিনের দুনিয়াতে বাঁচবই 2 দিন, এর মধ্যে 4 দিন বউ বাচ্চাকে রেখে অন্য রুমে থাকলে কিভাবে হবে জান? একসাথে থাকতে না পারি অন্তত কাছাকাছি থাকি। মামুনি মনে মনে কি ভাববে? কিছুই ভাববে না, বরং খুশি হবে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে না? আসো শুয়ে থাকো। আইরিন রাগে দৃষ্টি নিক্ষেপ করে আস্তে আস্তে হেঁটে বিছানায় উঠে শুয়ে পড়ে। আদনান আইরিনের পাশে এসে দাঁড়ায়। ঝুঁকে আদর দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আইরিন ঘাড় ঘুরিয়ে ওর যাওয়ার দেখে আবারও ঘাড় সোজা করে নেয়। গত রাতে ঘুম হয়নি। সারাদিন ঘুমোতে চেষ্টা করলেও ঘুম আসেনি। এখন ঘুম পাচ্ছে। নাবিলা বেগম রুমে ফিরে আসেন। এতক্ষণ আমিরা শাশুড়ির সাথে কথা বলছিলেন। ফ্লোরে করে রাখা বিছানার দিকে তাকিয়ে আইরিনের দিকে তাকান। মুচকি হেসে এগিয়ে আসতে আসতে বলেন, সত্যি সত্যি লাকি এখানে বিছানা করেছে দেখছি। আইরিন প্রায় ঘুমিয়ে পড়েছিল। নাবিলা বেগমের কথা শুনে চোখ মেলে তাকিয়ে বলে, মুখ দিয়ে বের করে সেটা বাস্তবায়ন করেনি এমন কোনো কিছু কোনোদিন হয়েছে নাকি? যা বলবে সেটাই করবে। থাক, আর রাগ করিস না। তোকে বেশি ভালোবাসে বলেই তোর কাছে থেকে দূরে থাকতে পারে না। এমন স্বামী সব মেয়েই চায়, তবে পায় না। তুই ভাগ্যবতী, তাই পেয়েছিস। হ্যাঁ। এভাবে বলছিস কেন? কিভাবে বললাম? বাবু উঠেছিল? না। বিছানায় উঠে ইয়াদের কাঁথা কাপড় চেক করে দেখেন ভিজিয়ে ফেলেছে নাকি। তারপর শুয়ে পড়েন পাশে। আদনান রুমে আসে বেশ রাত করে। ঘড়ির কাঁটা তখন 12টার ঘর পেরিয়ে গেছে। দরজা ভিজিয়ে রেখে ফ্রেশ হয়ে আসে। না শুয়ে আইরিনের পাশে এসে দাঁড়ায়। মাঝখানে শুয়ে থাকা ছেলের দিকে তাকিয়ে রইল। গভীর ঘুমে মগ্ন ওদের দুজনার ছোট্ট ছেলেটা। শ্বাস নিচ্ছে খুবই দ্রুত। ছোট ছোট হাত জোড়া কাঁধের কাছে এনে রেখেছে। লাল টকটকে ঠোঁট জোড়া একদম ছোট হয়ে রয়েছে। নাবিলা বেগম কাঁথা দিয়ে গলা পর্যন্ত ঢেকে উল্টো পাশ ফিরে ঘুমিয়ে আছেন। আইরিন চিত হয়ে শুয়ে আছে। চোখ মুখ শুকিয়ে গেছে একদিনে। চেহারা মলিন লাগছে। টসটসে ওষ্ঠজোড়া শুষ্ক হয়ে আছে। বিনুনি করে রাখা চুলগুলো ভেতর থেকে ছোট ছোট চুল বেরিয়ে এলোমেলো হয়ে আছে। এই মেয়েটার প্রতি আদনানের ভীষণ মায়া। এত মায়া কোথা থেকে আসে আদনান জানে না। এই মেয়েটার প্রতি কোনোদিনও কোনোভাবেই বিরক্তি আসে না, রাগ হয় না, শুধু ভালোবাসতে ইচ্ছা করে। অনেক অনেক ভালোবাসতে। একটু কষ্ট পেতে দেখলে ইচ্ছে করে টেনে বুকের ভেতর পুড়ে নিতে। এমন কোনো উপায় কি নেই যাতে করে আইরিন একটুও কষ্ট পাবে না, মন খারাপ করবে না? যদি থাকে তাহলে আদনান সেই উপায় জানতে চায়। আইরিনের কপালে চুমু খেয়ে নিজের জন্যে করে রাখা বিছানায় বসে। সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছে, কিন্তু তবুও এখন ঘুম আসছে না। সময় গড়ায়। ইয়াদ কেঁদে উঠে। সাথে সাথে নাবিলা বেগম শোয়া থেকে উঠে বসেন। কাঁথা কাপড় চেঞ্জ করিয়ে দেন। আইরিনেরও ঘুম ভেঙে যায়। আদনানও শোয়া থেকে উঠে বসেছে। ও এখনো ঘুমায়নি। ইয়াদকে খেতে দিতেই কান্না বন্ধ হয়ে যায়। বেশ সময় নিয়ে খেতে খেতে ঘুমিয়ে যায় আবার। নাবিলা বেগম শুয়ে পড়েছেন তখনই। ঘুমিয়েও গেছেন এখন। আইরিন ছেলেকে শুইয়ে দেয়। নিজে শোয়ার জন্য পাশ ফিরতে দেখে আদনান বসে আছে আর তাকিয়ে আছে ওর দিকে। আইরিন অবাক হয়ে বলে, আপনি ঘুমোননি এখনো? ঘুম আসছে না জান। বলেছিলাম এখানে থাকলে ঘুম আসবে না। অন্য রুমে থাকলে আমার আরো ঘুম আসতো না। তুমি ঘুমাও। আইরিন বাম কাত হয়ে শোয়। চোখ বন্ধ করে নিয়েও আবার তাকায়। আপনিও ঘুমান। আদনান বসে থেকে এগিয়ে আসে আইরিনের কাছে। ফ্লোরে বসে থেকে আইরিনের ডান হাতটা টেনে নিজের গালে চেপে ধরে মৃদুস্বরে বলে, তোমার কাছ থেকে দূরে থাকলে আমার ঘুম হয় না জান। তোমাকে জড়িয়ে ধরে ঘুমানো আমার নেশা হয়ে গেছে। এই নেশা দূর করার কোনো উপায় নেই। ঢাকা গিয়ে যে মাঝে মধ্যে থাকেন তখন কেমন করে থাকেন? ঘুমাই না তো জান, সারা রাত জেগেই থাকি। আদনানের গাল থেকে হাত সরিয়ে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, এভাবে জেগে থাকলে অসুস্থ হয়ে পড়বেন তো। চোখ বন্ধ করে শুয়ে থাকুন, ঘুম চলে আসবে। আইরিনের শুষ্ক হয়ে থাকা ওষ্ঠজোড়ায় আলতো চুমুখে বলে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা যান। তোমার এমন চেহারা দেখতে আমার একটু ভালো লাগছে না। আইরিনের বিয়ের পর এই প্রথম তালুকদার বাড়ির ভেতর পা রাখে সাদমান। ঢাকা থেকে একটু আগেই এসেছে বাড়িতে। এখন সন্ধ্যা 6টা বেজে গেছে। ভেতরে এসে সকলের সাথে ভালোভাবেই কথা বলে। আশেপাশে আদনানকে দেখতে পায় না। ভাগ্নেকে দেখার জন্য বউ বাচ্চাকে নিয়ে উপরের দিকে পা বাড়ায়। করিডোরে আসতে আদনানের মুখোমুখি হয়। সাদমানের বউ সালাম দেয় আদনানকে। আদনান সালামের জবাব দিয়ে বলে, কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আদনান সাদমানের দিকে তাকায়। সাদমান গম্ভীর চোখ মুখ বানিয়ে দাঁড়িয়ে আছে ছেলেকে কোলে নিয়ে। কেমন আছেন সুমন্তি সাহেব?
আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? একবার শুনলেই তো কেমন আছি। ভালো হবে না জীবনে। আমি খারাপ কবে ছিলাম? প্রথম থেকেই। কি শুরু করলে? ভেতরে চলো, বাবুকে দেখি। না হয় বোন জামাইয়ের সাথে ঝগড়া করো, আমি গেলাম। সাফি আসো, আমরা বাবুকে দেখে আসি। সাফি মায়ের কোলে চলে আসে। সাফিয়া ছেলেকে কোলে নিয়ে রুমের ভেতর চলে যায়। আদনান কিছু বলার আগে সাদমান বলে, কোথায় যাচ্ছিস? পার্টি অফিসে। ফিরবি কখন? রাত হবে। তোরা কিন্তু যাবি না আজকে। আমি দ্রুতই ফিরে আসব। আসার পর বাকি কথা হবে। সাবধানে যাস। সাদমান ভেতরের দিকে পা বাড়িয়েও থেমে যায়। আদনানকে পিছু ডাকে। আদনান ঘুরে দাঁড়াতে সাদমান কয়েক কদম এগিয়ে আদনানকে জড়িয়ে ধরে বলে, অনেক বছর বেঁচে থাক, সুস্থ থাক, ভালো থাক। বেঁচে থাকার জন্য বলছিস কেন? তুই বেঁচে না থাকলে ঝগড়াটা করবো কার সাথে? আদনান মুচকি হাসে। দুজন দুজনকে ছেড়ে দুদিকে পা বাড়ায়। এতগুলো দিন পর দুজনের মধ্যকার ঝগড়া সমাপ্তি ঘটে গেল এখানেই। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে সকাল 9টার ঘরে চলে এসেছে। আদনান তাড়াহুড়ো করে নিজের রুমে প্রবেশ করে। বিছানার দিকে তাকাতে দেখে আইরিন ইয়াদকে ফিডিং করাচ্ছে। আইরিন নিজে মুখ তুলে আদনানের মুখের দিকে তাকায়, তারপর আবার নিজের দিকে তাকায়। ওড়না দিয়ে দ্রুত নিজেকে সহ ইয়াদকে ঢেকে নেয়। আদনান বিছানার কাছে এগিয়ে আসতে আসতে বলে, এভাবে ঢাকার কি হয়েছে? নির্লজ্জের মতো এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? তোমার কোনো কিছু দেখার কি বাকি আছে আমার? তাকিয়ে থাকলে সমস্যা কোথায়? আর আমি তো তোমার হাজবেন্ড। অসভ্য বদলোক একটা। আদনান বিছানায় উঠে বসে আইরিনের পাশে জোর করে ওড়নাটা সরিয়ে নেয়। ছেলের মুখের দিকে তাকিয়ে দেখে ইয়াদ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর খাচ্ছে। হাত বাড়িয়ে ছেলের তুলতুলে গালে আঙ্গুল ছোঁয়ায়। ছেলের এক হাত ধরে আইরিনের গালে চুমু খায় মুহূর্তে। আইরিন রেগে তাকাতেই ঠোঁটেও চুমু খায়। এত নির্লজ্জ কেন আপনি? যে কেউ চলে আসতে পারে। কেউ আসবে না এখন। আর আসলে সমস্যা কি? আমি কি অন্যের বউকে চুমু খাচ্ছি? আমার বউ, আমার বাচ্চার মা, আমার জানকে চুমু খাচ্ছি, তাতে কার বাপের কি? আইরিন রেগে আর কিছু বলে না। এই লোককে বলেও লাভ নেই। নির্লজ্জের মতো এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে না থেকে চোখ সরান। সরব না। আইরিন এক হাতে আদনানের চোখ জোড়া ঢেকে দেয়। আদনান আইরিনের হাত সরিয়ে নিজের গালে চেপে ধরে বলে, কিছু খাবে? খেয়েছি তো। তখন তো ভালোভাবে খেলে না। আমি বাইরে যাব। কি খাবে বলো, আসার সময় নিয়ে আসবো। খাবো না কিছু। কোনো কিছু লাগবে? আইরিন দুদিকে মাথা নাড়ে। এর মধ্যে ইয়াদের খাওয়া শেষ। আদনান উঠে যেতে নিয়েও থেমে যায়। হাত বাড়ায় ছেলেকে কোলে নেওয়ার জন্য। আইরিন ছেলেকে আদনানের কোলে তুলে দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। নাবিলা বেগম রুমে প্রবেশ করেন। ছোট বালতিটা রেখে বেরিয়ে যান আবার। ইয়াদের কাঁথা কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়ে আসলেন মাত্র। আদনানকে রুমে দেখে দেরি করলেন না আর। হাঁটতে হাঁটতে আইরিন ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। আয়নার দিকে তাকায় নিজের প্রতিবিম্বের দিকে। ফোলা ফোলা গাল দুটো এখন কিছুটা সরু হয়ে গেছে। চেহারা একটু মলিন হয়ে গেছে। শরীরও শুকিয়েছে একটু। ঘাড় ঘুরিয়ে আদনানের দিকে তাকাতেই দেখে আদনান ওর দিকে তাকিয়ে আছে। খবরদার, আমার সুন্দরী বউয়ের দিকে নজর দেবে না। তোমার নজর লেগে আমার একমাত্র বউয়ের কিছু হলে খবর আছে তোমার। আইরিন কপাল ভ্রু কুচকে এগিয়ে আসতে আসতে বলে, আপনার বউকে নজর লাগিয়ে লাগিয়ে শুটকি বানিয়ে ফেলবো আমি। তাহলে তোমাকে শুলে চড়াবো আমি। চড়িয়ে দিন। পাগল পেয়েছো আমাকে? তালুকদার আদনান লাকি জেনে বুঝে কোনোদিন নিজের ক্ষতি করবে না। আইরিন কিছু বলতে গিয়েও থেমে যায়। ধীরে ধীরে রুম জুড়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ব্যালকনিতে এসে দাঁড়ায়। বাইরে রোদ ঝলমল করছে। বাতাসের কারণে রোদের তাপ সেরকম বোঝা যাচ্ছে না। বাতাস না থাকলে আজকে রোদে কাহিল হয়ে পড়তো জনমানব। আইরিন দূরের আকাশে উড়ো মেঘের দিকে তাকিয়ে থাকে। সুইটার দ্রুত আসো। হঠাৎ আদনানের উচ্চ গলার স্বর শুনে দ্রুত রুমের দিকে পা বাড়ায় আইরিন। কি হয়েছে? আদনান নিজের ডান হাত উঁচু করে ধরে বলে, সুইটহার্ট। এগুলো কি লেগেছে হাতে? আদনান ছেলের দিকে ইশারা করে। আইরিন ছেলের দিকে তাকিয়ে আবার আদনানের দিকে তাকায়। আদনানের চোখ মুখ দেখার মতো হয়েছে। ইয়াদের পটি লেগে গেছে ডান হাতে। হাতে লাগলো কি করে? পটি করে দিয়েছিল, ভাবলাম চেঞ্জ করে দেই। আমায় ডাকেননি কেন? মাতব্বরি করতে গিয়ে হাতে লাগিয়ে নিয়েছেন। ভালো লাগছে না এখন? সবকিছুতেই শুধু পণ্ডিতগিরি। কোনো একটা কাজ যে পারবেন না সেটা মেনে নিতে তো পারেন না কি? আমি কি জানতাম না কেমন হবে? কি করব এখন? কি করবেন বুঝতে পারছেন না? উঠুন এইখান থেকে আর হাত ধুয়ে আসুন।
আদনান বিছানা থেকে নেমে দ্রুত বাথরুমে প্রবেশ করে। কি হয়ে গেল এটার সাথে? বউকে একটা ডাক দিলে কি এমন হতো? শেষ পর্যন্ত কিনা ডান হাতে আইরিন ছেলেকে পরিষ্কার করে দেয়, শুকনো কাপড় আর কাঁথা দিয়ে পেঁচিয়ে কোলে তুলে নেয়। আবার ছেলের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে। ঠিক কাজ করেছে একদম। আদনান সাবান দিয়ে কয়েকবার ভালো করে ঘষে ঘষে হাত ধুয়ে আসে। আইরিনের দিকে তাকিয়ে দেখে আইরিন ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে সুইটহার্ট। প্রথমবার বুঝতে না পেরে ভুল হয়ে গেছে, দ্বিতীয়বার আর হবে না। আচ্ছা, এখন থেকে তাহলে আপনি এই কাজটা করবেন। ওকে। আলমারির ভেতর থেকে নিজের ড্রেস বের করে চেঞ্জ করে নেয়, চুলগুলো আবারও ঠিক করে নিয়ে বিছানার কাছে এগিয়ে আসে, ঝুঁকে ছেলের কপালে চুমুখে আদর করে। যাওয়ার আগে আইরিনকেও আদর করতে ভুলে না। আইরিন ছেলেকে আবারও খাওয়ায়। খেতে খেতে ঘুমিয়ে যায় ইয়াদ। ওকে শুইয়ে দিয়ে আইরিন নিজেও শুয়ে পড়ে। ইয়াদের বয়স আজ 7 দিন। আকিকা করা হয়েছে আজকে আইরিন শেখ বাড়িতে যাবে। ওদেরকে নেওয়ার জন্য প্রায় 20 জন মানুষ এসেছে তালুকদার বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। কাপড় চোপড়ের ব্যাগ গুছিয়ে নিয়েছেন নাবিলা বেগম। আইরিন হাত মুখ ধুয়ে এসে তৈরি হয়ে নেয়। ফারজানা তালুকদার ইয়াদকে তৈরি করিয়ে দিয়েছেন নতুন জামা পরিয়ে, যদিও এই জামা টাওয়েলের আড়ালে ঢাকা পড়ে থাকবে। আজকে আদনান যাচ্ছে না শেখ বাড়িতে, দুপুরে খাবার খেয়ে বেরিয়েছে। কোথায় যাচ্ছে সেভাবে বলে যায়নি আইরিনকে। আইরিন বেশ কয়েকবার বলেছে ওদের সাথে শেখ বাড়িতে যাওয়ার জন্য, আদনান পরে যাবে বলে জানিয়েছে। রুম থেকে বেরিয়ে আসে সবাই। বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয় একে একে। তালুকদার বাড়ি প্রায় মানবশূন্য হয়ে গেছে। এতক্ষণ ধরে হইচই পড়ে থাকা বাড়িটা একদম শান্ত হয়ে গেছে। ফারজানা তালুকদার সোফায় এসে বসেন। ওনার ভীষণ মন খারাপ হচ্ছে এখন। আমিরাও আজকে দুপুরের পরপর চলে গেছে, যদিও আরও একদিন পর যেতে চেয়েছিল, তবে ওর হাজবেন্ড রাজি হয়নি। রেশমা তালুকদার ছেলের বউয়ের দিকে তাকিয়ে বলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।